আমি স্নেহা, আমি তোমাদের বন্ধু, তোমাদের দিদি এবং তোমাদের গাইড। আজকের আলোচ্য বিষয় নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ, সেটা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় আমরা আগের দিন জেনেছি যে নেপোলিয়ান কীভাবে উত্থান হয়েছিল এবং নেপোলিয়ান কীভাবে পতন হয়েছিল সেটা আমরা জানব। আর আমরা আগের দিন জেনেছি কোর্ট নেপোলিয়ান সম্পর্কে। আমি আগেই বলেছিলাম যে নেপোলিয়ান জন্মসূত্রে কিন্তু ছিলেন একজন ফরাসি বাসিন্দা। আগে আমি বলেছি তার পিতা ছিলেন কার্লো বোনাপার্ট, মাতা ল্যাটিজিয়া বোনাপার্টের পুত্র ছিলেন নেপোলিয়ান। তিনি কনসাল পদে অভিষিক্ত হয়ে পরবর্তীতে তিনি সম্রাট পদে অভিষিক্ত লাভ করেন পোপ সপ্তম পয়াসের সহযোগিতায়। এবং নেপোলিয়ান এসে তিনি অনেক সমস্যার সাধন করলেও নেপোলিয়ান কিন্তু যে বিপ্লবের যে ফরাসি বিপ্লবের যে তিনটি আদর্শ ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা আদর্শকে তিনি কিন্তু কোনোভাবেই গুরুত্ব দেননি। এবং এর ফলস্বরূপ তিনি বলেছিলেন একটা সময়তে, যে নেপোলিয়ান বলেছিলেন যে ফরাসিবাসী সাম্য চায়, স্বাধীনতা চায় না। এবং এভাবেই নেপোলিয়ান কিন্তু ইতিহাসে এক কিংবদন্তি চরিত্র হিসাবে রয়ে গেছে। এবং আমরা জানবো নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের বিরোধিতা যে ফলাফল, তাতে নেপোলিয়ান বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষত নেপোলিয়ান বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ারাস ডিক্রি, ফন্টেনব্লু ডিক্রি জারি করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং এই তিনটে ডিক্রির মধ্য দিয়ে ইংল্যান্ডের সমুদ্রায়ণ ইংল্যান্ডকে পরাস্ত করতে চেয়েছিলেন। তিনি বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিলেন, ভাতে মারতে চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত উপায় ব্যর্থতা পরিণত হয়। এবং এ ক্ষেত্রে নেপোলিয়ান অদূরদর্শী মনোভাবাপন্ন একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এর পরবর্তীকালে নেপোলিয়ান 1814 খ্রিস্টাব্দে ফন্টেনব্লু সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন, কারণ তার আগে 1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি স্বাক্ষর করেছিলেন। এবং এই সন্ধির শর্তানুযায়ী তিনি গ্র্যান্ড ডাচি অফ ওয়ারেস গঠন করেছিলেন এবং এর শাসনভার দেওয়া হয়েছিল সাক্সনির ওপর। তিনি সুইজারল্যান্ড এবং ভেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেন সুইস কনফেডারেশন। এবং তিনি জার্মানির যে বিভিন্ন জায়গায় যে বিভক্ত হয়ে পড়েছিল, প্রায় 300টা জার্মান বিভক্ত ছিল, তাকে তিনি 39 রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অফ রাইন তিনি গঠন করেছিলেন। এবং এভাবে ইতিহাসে তিনি সমাদৃত এক কিংবদন্তি চরিত্র হিসাবে স্থান লাভ করেছিলেন। কিন্তু নেপোলিয়ান যখন মস্কো অভিযান করেছিল, সেই সময় মস্কো অর্থাৎ রাশিয়া অভিযানের ফলে সেখানকার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এবং রাশিয়ার সে সময়তে দেখা যায় রাশিয়াতে যে ফ্রান্সের সৈন্যবাহিনীকে মেরে ফেলার জন্য বিভিন্ন যে আমরা বলবো যে জলাশয়, কৃষিক্ষেত্রে সেখানে বিষ দেওয়া হয়েছিল, বিষ প্রয়োগ করা হয়েছিল। এবং এর ফলে লক্ষ লক্ষ সেনাবাহিনীর প্রাণ গিয়েছিল। এবং এই পরিণতিতে মস্কো অভিযান ব্যর্থ হয় এবং নেপোলিয়ান অদূরদর্শী মনোভাব সকলের সামনে উন্মোচিত হয়েছিল। ফরাসিবাসীর মুক্তিযুদ্ধে নেপোলিয়ান পরে নিজের দেশের লোকের ঘৃণার পাত্র কিন্তু এভাবে তিনি হয়ে উঠেছিলেন, কারণ তিনি ন্যায় বিচার, বাক স্বাধীনতার, সংবাদ স্বাধীনতার অধিকার পর্যন্ত তিনি হরণ করেছিলেন। এবং 1814 খ্রিস্টাব্দে যখন নেপোলিয়ানকে নির্বাসনে দেওয়া হয় এলবা দ্বীপে, এবং সেই সময়তে নেপোলিয়ান কিছুকাল পরে আবার প্যারিসে ফিরে আসেন। এবং 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দে পর্যন্ত নেপোলিয়ান আবার এখানে সাম্রাজ্য অধীশ্বর হয়েছিলেন। কিন্তু এই সদ্দিবসের সময়ে তার জীবনে পতনের অন্যতম কারণ ছিল, কারণ সেই সময়তে এই 100 দিন রাজত্ব করার পর মৃত্যুর সংবাদ পায়। এবং সেখানে বুড়ো বংশের রাজা যিনি হচ্ছেন ষোড়শ বা অষ্টাদশ, তাকে পুনরায় ফিরিয়ে আনা হয় এবং নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এবং নেপোলিয়ান জীবনে লিখে গিয়েছেন যে তিনি ছিলেন বিপ্লবের ধ্বংসকর্তা। এবং এভাবে নেপোলিয়ান কিন্তু যেভাবে বিপ্লবের মধ্য দিয়ে উত্থিত হয়েছিলেন, মানুষের মনকে মণিকোটে স্থান করেছিল, কীভাবে তিনি ঘৃণার পাত্র হয়েছিলেন,
তিনি সম্পূর্ণ পূর্ণ চিত্রটি তিনি আঁকতে মধ্যে লিখে গেছেন এবং অল্পকালের মধ্যে তার অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে এবং তিনি মারা যান 52 বছর বয়সে। এবং এভাবেই নেপোলিয়ন কিন্তু জীবনের অধ্যায় সমাপ্ত হয় 1799 থেকে, বা বলতে পারি আমরা 1789 থেকেই বলাটা ভালো। 1789 থেকে 1812 এটা ছিল ইতিহাসে নেপোলিয়নের যুগ নামে খ্যাত। এবং এই সময় পর্বে নেপোলিয়নের উত্থানের সময় পর এবং এর পরবর্তীকালের সময়ে নেপোলিয়ন কিন্তু জীবনের পতনের দিক আরম্ভ হয়েছিল এবং নেপোলিয়ন পতনের অন্যতম কারণ ছিল মস্কো অভিযান এবং পিলজিলের সন্ধি। এবং এর পরবর্তীকালে 7 বছর আগে ফন্টেনব্লের সন্ধি, সেটাও নেপোলিয়ন পতনের অন্যতম কারণ হিসাবে রয়ে গেছে। এবং এভাবে নেপোলিয়ন মানুষের মনে স্থান করেছে নিয়েছিল, সেই স্থান কীভাবে ভেঙে গিয়েছিল তার পরিণাম যেটা আমরা দেখেছি। আজকে এই ভিডিও এখানেই সমাপ্ত। এবং যেখানে প্রশ্ন থাকবে সেটা আমাকে বলবে কমেন্টে, আমি সেখানে চেষ্টা করব আবার সেটা বুঝিয়ে দেওয়ার। এবং আমি কিছু প্রশ্ন সাজেশন আজকে আপলোড করেছি, সেটা অবশ্যই দেখবে। বিশেষত সেটা আগের অধ্যায় ফরাসি ক্লাবের কয়েকটি দিক সম্পর্কে কতগুলি ব্যাখ্যামূলক প্রশ্নের আমি অবতারণা করেছি, সেই প্রশ্নগুলো একবার দেখবে, পরীক্ষায় কাজ লাগতে পারে। এখানে ভিডিও সমাপ্ত।